আচ্ছা কম আছে বাকি একটু পড়েছিল তুমি তোমাকে নতুন দেখছি হ্যাঁ কি নাম সুভাষ সর্দার কোথায় বাড়ি হ্যাঁ জালাবাড়ি এই বকুলতলা জালাবাড়ি হ্যাঁ তো ওই তো ওই সাইডে জালাবাড়ি আমি সেটাই বলছি বকুলতলা পাড়িয়ে সব চলে গেলে জামতলা দিয়ে পড়ে পড়ে তুমি নতুন এসছে কি নাম তোমার ও তুমি তো আগে ছিলে তো তুমি তো নতুন এসছো নাকি আগে ক্লাস করেছো তাহলে 2 মাস পড়ছো তো আমার ক্লাস একদিনও করোনি কি অবস্থা আমি খুব জোর 2 মাসের দুটো করে ক্লাস মিস করেছি হ্যাঁ বড় তারা গেল কোথায় তুই আসবে না আচ্ছা তারপর পড়াশোনা কতদূর কি আগিয়েছে বলো না আগাচ্ছে না আগিয়েছে একটু পড়াশোনা আগাচ্ছে না বাড়িতে একটু কাজ হচ্ছে ধান কাটা শিলাবৃষ্টি হলো না হ্যাঁ শিলাবৃষ্টিতে অনেক অনেক ক্ষতি হয়েছে আর তারপর 3 জন আর 2 জন আছে 4 2 8 11 13 অনলাইনে আছে 2 জন তন্ময় সীমা হ্যাঁ হ্যাঁ গুরুচর্চা করে আমিও যাই না আমাদের ছুটি দিয়েছে কি জন্য আমাদের স্কুল ছুটি ছিল আমি কি হঠাৎ ছুটি দিচ্ছি না স্কুলে এরকম গুরুচর্চা মানে আগে ছুটি ছিল না হ্যাঁ হঠাৎ করে আবির্ভূত হয়েছে হয়তো কিছু বিশেষত্ব আছে আমাদের জানা নেই সেটা যারা বয়োজ্যেষ্ঠ তার কাছে জানতে হবে যে গুরুচর্চাটা কি ব্যাপার আছে কিছু নিশ্চয়ই ব্যাপার আছে আচ্ছা আমরা টেক্সটে ঢুকে যাবো আজকে আর সিএ বলতে তো একটাই সিএ যদি দেখি আমরা যে আমাদের ওই 7 এপ্রিল আছে তাই তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্ডারে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাই তো প্রতিষ্ঠা কত সালে হয়েছিল 1948 7 এপ্রিল আর এই যে আমাদের হেলথ দিবস পালন করা হয় আমাদের 1950 থেকে বাস এই দুটো জানলেই আপাতত হবে 1950 থেকে পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাটা কোথায় বাস এটুকু হলেই হবে আরেকটা লাস্টে যদি টাইম থাকে একটা সিএ করবো আপাতত আমরা টেক্সটে চলে যাবো আগের দিন যেটা নিয়ে কনফিউশন হচ্ছিল আমাদের আগের দিন আমরা যেটা পড়েছিলাম সাতকর্ণী নিয়ে তাই তো হ্যাঁ সাতকর্ণী হচ্ছে প্রথম সাতকর্ণীর মা নয় উনি হচ্ছে দ্বিতীয় সাতকর্ণী অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর মা এবং সাতকর্ণী মারা যাওয়ার পরেই তিনি নাসিক প্রশস্তি লিখেছেন তাই তো আমরা পড়ছিলাম যে প্রথম সাতকর্ণীর মা পড়ছিলাম তাই তো প্রথম সাতকর্ণীর মা নন না গৌতমীপুত্র সাতকর্ণীর মাই হচ্ছে নাসিক প্রশস্তি লিখেছে এবং নাসিক প্রশস্তির দ্বিতীয় সাতকর্ণীর কাহিনী করেছে আগের দিন যেটা হয়েছিল ঠিক আছে ও মিষ্টি হয়ে গেছে ওটা কোনো ব্যাপার নয় বসো আচ্ছা আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো রিভাইজ দিয়েছো কি তোমরা বারবার বলছি যে যেগুলো তোমাদের পড়া হচ্ছে একবার করে অ্যাটলিস্ট লিখে নিয়ে আসো বাড়িতে গিয়ে অবশ্যই দেখবে অবশ্যই করে দেখবে ঠিক আছে কারণ এরপরে যখন আমরা পড়াবো তখন একসঙ্গে অনেকগুলো করে পড়বো মানে একসঙ্গে মনে করো গুপ্তযুগ পুরো পড়বো গুপ্তযুগে অল টোটাল কোশ্চেন করা হবে তখন দেখবে তখন এই দেখার টাইম পাবে ওই জন্য বলছি দেখে নেবে আগের দিন কি অবধি হয়েছিল গুপ্তযুগ শুরু করেছিলাম কার অবধি গেছিলাম বিবাহ করেছিল লিচ্ছবি রাজকুমার কুমার দেবীকে বিবাহ করেছিলেন তাই তো তাহলে এবার কুমার দেবীর পুত্রকে পাবো
হচ্ছে সমুদ্রগুপ্ত, নাকি? আচ্ছা, সমুদ্রগুপ্ত দেখি তাহলে। আমরা আগে দেখলাম যে এরার পিতা বিবাহ করেছিলেন যেহেতু লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে, তো কুমার দেবীর সন্তান হচ্ছে আমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত। তাই জন্য তার একটা ডাক নাম কিংবা উপাধি মানে লিচ্ছবির দৌহিত্র বলা হয় সমুদ্রগুপ্ত। ইতিহাস বইতে আমরা পেয়ে যাবে যে লিচ্ছবির দৌহিত্র যাকে বলা হয়, এর উপর অপশন আছে, তাই তো? আচ্ছা, ইয়ে ছিলেন রাউতপদ, আগের দিন আমরা দেখে এসেছি। ওটা হচ্ছে ওই গৌতমপুত্র সাতকর্ণী হচ্ছে দ্বিতীয় সাতকর্ণীটাই, প্রথম সাতকর্ণী যেটা হচ্ছিল সেটা নয়, ঠিক আছে? ওনার মাথায় হচ্ছে উনি মরে যাওয়ার পর হচ্ছে ওইটাই লিখেছিলেন, নাসিক প্রশস্তি, তাই তো? আচ্ছা, সেটা যেহেতু আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে লিখছি তাই জন্য আমরা সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে কি লিচ্ছবি দৌহিত্র। দৌহিত্র অর্থাৎ সন্তান, বুঝলে? সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা ডিটেলস যে সমস্ত গ্রন্থ থেকে জানতে পারি, সবথেকে ইম্পর্টেন্ট যেটা গ্রন্থ হচ্ছে সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে? এবং এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরি সেনের লেখা। তিনি ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাপতি, তাই তো? উৎপল, আচ্ছা, এর পাশাপাশি আরেকটা লিখে নেব। এর পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় রিপিট হয়নি, বাট এলাহাবাদ প্রশস্তি বহুত পরীক্ষা বহুতবার রিপিটেশন হয়েছে, ঠিক আছে? কখনো এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন এসছে, কিংবা হরিশের লিখিত গ্রন্থটির নাম, ঠিক আছে? এখানে আরেকটা আছে, এটা হচ্ছে এরণ লিপি। বীর সেনের লেখা, ইনি সভাস্থল ছিলেন। আচ্ছা, সমুদ্রগুপ্ত আমরা দেখি যে হ্যাঁ, সমুদ্রগুপ্তের টাইমেই এই যে লেখক যে বীর সেন, যিনি হচ্ছে এরণ লিপি। এরণ লিপির কাহিনী আলাদা আছে, বাট আমরা আমি জানতাম ওর লেখা না সমসাময়িক না, আমরা বলছি সমুদ্রগুপ্তের যে কাহিনী যেসব গ্রন্থ থেকে পাচ্ছি আমরা, এক পাচ্ছি এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় পাচ্ছি এরণ লিপি। এরণ লিপি লিখছে এ কোন টাইম ফ্রেমে, যখন পরবর্তী যখন পাবো তখন পেয়ে যাবে কোন টাইম ফ্রেমে আছে। প্রশ্ন আমাদের কোন টাইম ফ্রেমেতে খুব কম আসে, সাধারণত আসে কি যে এরণ লিপি কার লেখা কিংবা হরিশের লেখা গ্রন্থটির নাম কি হয়েছে। আচ্ছা, প্রয়াগ প্রশস্তি এটা কার লেখা? উৎপল, হ্যাঁ না, এটা সমুদ্রগুপ্তের লেখা। সমুদ্রগুপ্তেরই লেখা, বুঝছে? আচ্ছা, এবার দেখবো যে সমুদ্রগুপ্ত আমাদের ওই টাইম ফ্রেমে যে সমস্ত রাজা পাবো, আমরা পড়ছি গুপ্ত যুগ পড়ছি, তাই তো? গুপ্ত যুগের আমরা কাকে পেয়েছি? প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, তার প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে গেছে, তাহলে পেয়ে গেছি। এবং আমরা যখন সমুদ্রগুপ্তকে যে হিসেবে আমরা সবচেয়ে ভালো জানি যে সমুদ্রগুপ্ত সবচেয়ে হচ্ছে শক্তিশালী রাজা বলা হয়, তাই তো? এবং এখানে দেখবো যে এরই কি কি উপাধি ধারণ করেছে, সেই উপাধিগুলো দেখে নিই।
লেখা দেখতে পাচ্ছি না তোমাকে কি হলো? আচ্ছা লেখো। আচ্ছা বিক্রমাঙ্ক আছে, বিক্রমাঙ্ক লিখলাম না। সমুদ্রের মধ্যে যে কটা উপাধিতে আমরা জানবো সেটা হচ্ছে এই কটা উপাধি, তাই না? কি কি কোশ্চেন আছে যে সর্বরাজ্যেতা উপাধি যিনি ধারণ করেছিলেন, যে গুপ্ত সম্রাট। পরমাঙ্ক পরঙ্কমাঙ্ক উপাধি যে গুপ্ত সম্রাট ধারণ করেছিল। কিংবা কবিরাজ উপাধি, কবিরাজ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। রবীন্দ্রনাথ থাপার এবং রমেশচন্দ্র মজুমদার বলেছে এটা উনি জোর করে হয়তো সেই সময় কেউ হয়তো জোর করে দিয়েছে, কারণ কবিরাজের যে আমরা বৈশিষ্ট্য পাই যে হয়তো কি বলে বৈদিক যুগে দেখা যায় যে গাছগাছড়া নিয়ে যারা বেশি করে তাদেরকে কবিরাজ বলা হয়, তাই না? কিন্তু তার সেরকম কোনো গুণ দেখতে পাওয়া যায় না, বাট তবুও তিনি কবিরাজ কেন উপাধি ধারণ করেছেন। রবীন্দ্রনাথ থাপার এবং আমাদের রমেশচন্দ্র মজুমদার পাবো যারা বিখ্যাত ঐতিহাসিক, তাই তো? যে আমরা যত ইতিহাসে যা ঘেটে যাই রবীন্দ্রনাথ থাপার কিছু বলেছেন, না হয় রমেশচন্দ্র মজুমদার কিছু একটা বলেছেন, তো তারা তিনি এইটা মানতে রাজি নন। তবুও আমাদের যেহেতু বইয়ে আছে তাই জন্য আমরা এটা দেখে নিয়েছি, হয়েছে? কোনটা? পরঙ্কমাঙ্ক ও অপ্রতিরথ, রথ কথা বোঝাচ্ছে না, হয়েছে? এই যুগে দেখতে পাবো না যে আমরা একটা টাইম দেখেছিলাম যে বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ হয়েছিল, তারপর যখন আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন চলে গেল তখন হচ্ছে সমস্ত কিছু অহিংসার নীতি চলল। কিন্তু আবার যখন এই গুপ্ত যুগে ঢুকে দেখবো যে গুপ্ত যুগে আবার হচ্ছে অশ্বমেধ যজ্ঞ শুরু হয়, এবং অশ্বমেধ যজ্ঞ শুরু করে দেখবো যে উত্তর ভারতের যে সমস্ত রাজারা অশ্বমেধ যজ্ঞ করেছে তারা হচ্ছে দুজন, সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত, আর দক্ষিণ ভারতের যে রাজা করেছে হচ্ছে প্রথম পুলকেশী। এর দুজন কি করেছিল? অশ্বমেধ যজ্ঞ। মানে অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে জানা নিশ্চয়ই আছে যে একটা রাজ্যের একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো, যত দূর যাবে সেটা হচ্ছে তাকে যদি কেউ আটকে দেয় তার সঙ্গে রাজার যুদ্ধ করতে হবে। এই হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, এবং যে পর্যন্ত যেত সেই পর্যন্ত কি রাজা সেই অস্ত্রটাকে বধ করে, তার মানে এত রাজ্য তার। এবং সেটা ফের চালু করা করেছিল জানা নেই এই সময়টা, বাট এই সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে প্রথম পুলকেশী হয়ে গেছে। সমুদ্রের সময় আর বেশি কিছু লিখবো। হ্যাঁ, ভারতে নেপোলিয়ন বলা হয়, আর ভারতে কবিরাজও বলা হয়। যাচ্ছি এরপর আমি চলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তে কি দেখবো যে
গুপ্ত সাম্রাজ্যের যে সমস্ত শাসক এসছে, গুপ্ত সাম্রাজ্যের যে সমস্ত শাসক এসছে তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মানে সুবর্ণ যুগের টাইম ধরা হয় আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমল, তাই তো। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা নামে আমরা জানি হচ্ছে কি বিক্রমাদিত্য বলো, তাই তো। উৎপল বিক্রমাদিত্যের উপাধি যেটা নামে চিনি এবং যে কোশ্চেনটা বহুতবার রিপিট হয়েছে। গুপ্ত সাম্রাজ্যের যে সম্রাট বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছে, এর পরবর্তীকালে অনেকে কিন্তু ধারণ করেছে বিক্রমাদিত্য উপাধি, শুধু যে ধারণ করেনি। প্রথম দেখা যায় বিক্রমাদিত্য উপাধি এনাকেই চিনি আমরা দ্বিতীয় চন্দ্র ইতিহাসে। আর ইতিহাসে যা কিছু সব কনফিউজ মানে আমরা অ্যাকচুয়ালি ওই যে রবীন্দ্রনাথ থাপার কিংবা রমেশচন্দ্র মজুমদার কিংবা আরও যে সমস্ত লেখকের বই পাই তার থেকে কালেক্ট করে কতটা যে যুক্তিযুক্ত আছে সেটা তো আমাদের জানা নেই। সুতরাং সেটাতে ধরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি বলা হচ্ছে বিক্রমাদিত্য বলা হচ্ছে উপাধি, তাই তো। এটা পাশাপাশি লিখবে তাহলে সুবিধা হবে। আমরা এর আগে জেনেছি শকাব্দ জেনেছি, তাই তো। শকাব্দ জেনেছি তো, কত খ্রিস্টাব্দ? 78। এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে একটা অব্দ চালু করেছে, জানা আছে? হ্যাঁ না, দ্বিতীয় চন্দ্রগুপ্তের হচ্ছে বিক্রম সম্রাট। এই বিক্রমাদিত্য উপাধির নাম অনুসারে তিনি যখন রাজত্ব করতে হয়েছেন বিক্রম সম্রাট চালু করেছেন। বুঝলেন যে আমাদের ইতিহাসে যদি দেখবো আমরা কি কি দেখবো, হর্ষাব্দ দেখবো, গুপ্তাব্দ দেখবো, তাই তো নাকি? শকাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ এরকম কতগুলো অব্দ দেখবো এবং তার মধ্যে এই বিক্রমাদিত্যটাও পাবো কত সালে তিনি ইয়ে করেছিলেন এবং কেন করেছিলেন সেটাও পাবো। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা দেখে নিই যে তিনি হচ্ছেন বিষ্ণুর উপাসক। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে জানা যায় যে নাটকটায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বর কাহিনী কোথায় কি কত বিস্তার করেছিল, উৎপল দ্বিতীয় চন্দ্রগুপ্তের জানতে পারি আমরা কোন গ্রন্থ থেকে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্ব কত রাজত্ব জয় করেছিলেন জানা যায় কোন গ্রন্থ থেকে? ইতিহাসের কোনো গ্রন্থ মনে নাই? অপশন দিলে হয়ে যাবে, তাই তো। আচ্ছা হ্যাঁ এটা কার লেখা? উত্তর হ্যাঁ বলতে তো হবেই, বিশাখ দত্ত। হ্যাঁ দেবী চন্দ্রগুপ্ত এই নাটকে দেখা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী সম্পর্কে ডিটেলসে বলা হয় এবং আমরা যখন জানছি যে দ্বিতীয় চন্দ্র কী করছে না করছে এই নাটক আমার সবচেয়ে বেশি কাহিনী এবং রবীন্দ্রনাথ থাপার কিংবা রমেশচন্দ্র মজুমদার বলে এই নাটক থেকে সবচেয়ে বেশি কাহিনী সংগ্রহ করেছে যে এই এত রাজ্য এখানে এই এই উপাধি ধারণ। গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখবো কাকে দেখবো যে বিভিন্ন রকম রাজনৈতিক শক্তি আমাদের আক্রমণ করবে, তাই তো। তার মধ্যে প্রথমে আমরা পাবো কাকে? হুনকে পাবো, তাই তো। কিন্তু এই টাইম ফ্রেমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আক্রমণ করেছিল ভারতীয় সমাজকে, সেটা কারা বলো তো? শক, তাই তো। শক, হুন, মোগল, পাঠান আমাদের বলা হয় না, অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই দেখি, তাই তো। শকের পরে হুন এসেছিল, এই শকদের উচ্ছেদ করেছিল, তাই এর নাম হচ্ছে শকাধিপতি, তাই তো। শকদের উচ্ছেদ করেছিল, শক বলে একটা জাতি ছিল, এদের উচ্ছেদ করেছিল মানে এর উপাধি কি? শকারী উপাধি নাম। তাহলে প্রশ্ন কি হয় যে গুপ্ত যুগে কিংবা গুপ্ত সাম্রাজ্যে শকারী উপাধি যিনি যে গুপ্ত সম্রাট ধারণ করেছিল, কেন করেছিল? শকদের উচ্ছেদ করার জন্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে দ্বিতীয় রাজধানী স্থাপিত করেছিল, তাই তো।
দেখা যায় যে সমস্ত এর আগে যে রাজারা ছিল তারা কিন্তু দ্বিতীয় রাজার কথা ভাবেনি, যে দ্বিতীয় জায়গায় আমাদের রাজধানী স্থাপন করা দরকার, নতুন কৃতিত্ব করার কোনো দরকার ছিল না। তারা ভেবেছিল এভাবেই চলে যাবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমার উল্লেখযোগ্য এখানেই মনে করি যে তিনি ভেবেছিলেন যে একই সিস্টেমে চলে যাওয়া যাবে। আমরা দেখবো যে এই দ্বিতীয় রাজধানী এর আগে গুপ্ত কারো কাছে আমরা পড়িনি, কেউ ভাবেইনি গুপ্ত চন্দ্র, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি কিন্তু রাজধানী স্থাপন করার কথা ভেবেছিলেন এবং দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নবরত্ন বিরাজ, যেটা কিছুদিন আগে তোমরা গ্রুপে পেয়েছো, তাই তো? এবং নবরত্ন দেখা যায় যে রত্ন কেন বলা হচ্ছে, যে তারা এক একজন এক এক দিকে পারদর্শী। কেউ জ্যোতির্বিদ্যায় পারদর্শী, কেউ আয়ুর্বেদে পারদর্শী, তাই তো? কেউ হচ্ছে সব ছেদে পারদর্শী, বিভিন্ন জন বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী, তাই তো? তো যদি দেখি আমরা যে এই যে নবরত্ন, পরীক্ষার প্রশ্ন কেমন আছে? পরীক্ষার প্রশ্ন হয় যে নবরত্ন বিরাজ করত যার রাজসভা, তাই তো? কিংবা একটা অপশন দিয়ে দিল কালিদাস, ভারবি, তাই তো? অমর সিংহ, নবরত্ন অমর সিংহ যার রাজসভায় বিরাজ করত, কিংবা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নিজের নবরত্ন বিরাজ, তাদের মধ্যে নিচের মধ্যে উল্লেখযোগ্য হলো একজন। আচ্ছা, নবরত্নের মধ্যে হচ্ছে আমাদের এই ধনন্তরী রয়েছে, কিন্তু এই যে এই নামটা হয়েছে আমাদের ধনন্তরী, জয়নগর, তো জানো না? সেই ধনন্তরী কিন্তু এই যে চন্দ্রগুপ্ত রাজসভা ছিল, তিনি কিন্তু সেই এই যে আমাদের ধনন্তরী যে জায়গাটা মন্দির, ওনাকে কেন্দ্র করেই কিন্তু ওর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যে ধনন্তরী এখানে হয়তো কোনো কারণে ছিলেন, হয়তো এসেছিলেন। না না, নাম একই ছিল, মিলেছে, এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, ধনন্তরীর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আচ্ছা, নবরত্ন বিরাজ করছে চন্দ্রগুপ্তের রাজসভায়, তাই তো? নবরত্নের প্রথমে পাবো কালিদাস। নবরত্ন যে 9 জন ছিল সেই 9 জনকে আমরা দেখে নেব, ঠিক আছে? এবং কালিদাসের কিছু কিছু কোশ্চেন আছে কালিদাসের ভিতর থেকে হয়েছে, বাট বাকিগুলোর ভিতর থেকে কোশ্চেন হয়েছে। কালিদাসের দুটো হচ্ছে কি লিখেছিল, মহাকাব্য লিখেছিল, দুটো মহাকাব্য, এবং নাটক লিখেছিল অনেক। এবং নাটক লেখার জন্য ওনাকে কি বলা হয়? শেক্সপিয়ার বলা হয়। ভারত শেক্সপিয়ার বলা হয় না? শেক্সপিয়ার কেন? আমাদের শেক্সপিয়ারকে যদি দেখি, শেক্সপিয়ার হচ্ছে নাটকে সবচেয়ে ভালো জিনিস লিখেছে, তাই না? গল্প গুজবে নয় কিন্তু। তো নাটকে ভালো লেখার জন্য, আর আমাদের কালিদাস যে সমস্ত নাটক লিখেছে সেরকম কালজয়ী নাটক, এই জন্য কালিদাস কি বলা হচ্ছে ভারতে? শেক্সপিয়ার। আচ্ছা, কালিদাস পেলাম, ফাঁকা পাবো খপ্ন, বুঝছে? অমর সিংহ, কালিদাস, খপ্নক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমির, অমর সিংহ, ধন্বন্তরী, তাই তো? তো রয়েছে কি, তাই তো নাকি? তাই হয় তো নাকি? কি উৎপল, আমি কি মানে অপশন থাকবে, বাট যদি হয়তো ইন্টারভিউতে জিজ্ঞেস করে লেখো ধনন্তরী বানানটা লেখো, তখন কি বলবো?
লিখতে হবে অ্যাকুরেট, যেহেতু কম্পিটিটিভ পড়তে এসেছি মিস্টেক হবে, কিন্তু সেটাকে আমরা দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি নবরত্ন দিয়ে রাখবো? নবরত্নের মধ্যে হচ্ছে এই কজন পেয়ে গেলাম। এই হয়নি? 1 2 3 4 6 7 8 ও 9 জন। হ্যাঁ, বররুচি বা হচ্ছে বারুচি। স্যার ওই আগেরটা কি নেবে? হ্যাঁ, বররুচি বা বারুচি, যেখানে যে অপশন থাকে কোনটা বলেছি। কালিদাস, স্বপ্ন, শঙ্কু, বেতাল ভট্ট। বেতাল ভট্টের জন্য ভট্টি কাব্য পাবো আমরা। আচ্ছা, বরাহমিহির, বরাহমিহির কি পাবো? সূর্য সিদ্ধান্ত পাবো, লিখে দিচ্ছি আমি। অমর সিংহ, ধন্বন্তরী, ঘটোৎক, বররুচি, বররুচি বা বারুচি, ঠিক আছে? উৎপল কি সমস্যা? হ্যাঁ, এলাহাবাদ প্রশস্তি। হ্যাঁ, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? লিখে দিলাম না সাইডে। ও, নবরত্নের মধ্যে হরিসেন নেই, নবরত্নের মধ্যে পড়ে না, নবরত্নের মধ্যে পড়ে না। আচ্ছা, একটা জিনিস আমরা যেটা ছেড়ে গেছি, প্রথম গুপ্তধর প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত সময় চৈনিক হচ্ছে পরিব্রাজক এসেছে, নাম না ইতো সিং। চৈনিক পরে ইতো সিং, ওইটা ওইখানটা লিখে নেব, ওই প্রথমটা। এটা পরীক্ষায় এসছে দেখি কি টাইপ। হ্যাঁ, এইটা লিখে না, ওই টাইমটা, ওই প্রথমটা, প্রথম সময়, ঠিক আছে? এই সময় কিন্তু তিনি নন, কিন্তু ইতো সিং হচ্ছে আমাদের, হ্যাঁ, চৈনিক পরিবার কিন্তু হচ্ছে প্রথম সময় যখন প্রতিষ্ঠিত। আচ্ছা, স্যার এটা কি লিখেছে? এইটা হ্যাঁ ওইটা। এবার বুঝতে পারছো? হ্যাঁ, হাইয়েন আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হাইয়েন আসছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, এবং তিনি আসছেন ঘোরাঘুরির জন্য, দেখার জন্য। এবং তার গ্রন্থের নাম উত্তর হাইয়েনের লিখিত গ্রন্থটার নাম হ্যাঁ, ফাহিয়েন। হিসেন হয়ে গেছে, বলবে তো যে হিসেন হয়ে গেছে। ফোক কুয়ো বা ফোক কুকিং বলা হয়। দেখা যায় যে আমরা প্রত্যেকটা জায়গা থেকে পড়ছি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত থেকে শুরু করে এটা পড়ছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এমন একটা কোশ্চিন হলো যেটা আমরাই পড়ি। ওই জন্য চেষ্টা করতে হয়, যখন এই টেস্টটা পড়ে যাচ্ছে, বাড়ি থেকে যে অথেন্টিকেশন বই আছে, প্রত্যেকের বই আছে, সেই বই থেকে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তে আর কি কি তথ্য আছে, যেটুকু পড়েছি তার বাইরে কি কি তথ্য আছে। ব্যাস, আমরা তো কেউ জানি না যে কোথা থেকে কোশ্চেন করবো কি। সুতরাং প্রত্যেকের বাড়িতে যে বই থাকবে অবশ্যই আবার করে দেখে নেব।
কালীদের যে দুটো মহাকাব্য লিখেছে সেটা হচ্ছে একটা হচ্ছে কুমার সম্ভব, দ্বিতীয় হচ্ছে রঘুবংশ। ঠিক আছে? নাটক কি হয়, কোশ্চেন এরকম করে দেয় যে কালিদাস লিখিত কুমার সম্ভবটা নাটক এইটা ওইটা দিবে। কালিদাস সম্পর্কে জানি তো লিখেছে, তো এটা নাটক না উপপাদ্য না গদ্য, তো কি করে যাবো, তাই না? তাহলে মহাকাব্য হচ্ছে এই দুটো, মনে রাখবে যে এর পাশে লিখে রাখবে, কুমার সম্ভব লিখছো আর রঘুবংশ লিখছো, পাশে লিখে রাখবে এটা হচ্ছে মহাকাব্য। ওকে, এটা হচ্ছে কালিদাসের সবকটা লেখা। এটা প্রথমটা বই, নাটকের প্রথমটা বলতে হচ্ছে। নাটকে মালব বিকাগ্নি মিত্র, ওটা বলছি, ওটা বলছি। দ্বিতীয়টা বিক্রম ঘোষীয়, অবশ্যই বিক্রম ঘোষীয়, অভিজ্ঞান শকুন্তলা, সবাই জানো শকুন্তলা কার কাহিনী জানো? দুষ্মন্তরা শকুন্তলা, তাই তো? সবাই দুষ্মন্তরা যায়, শকুন্তলা গুলো বসে আছে কোথায় যাবে। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আর এখানে বেশি কিছু দেখবো না আমরা। কালিদাসের কথা লিখে দেওয়া হয়েছে যে কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, ঠিক আছে? আর কালিদাস নাটক পেয়ে গেলাম। এবার পরবর্তী যে আমরা গুপ্ত সম্রাট চলে যাবো সেটা হচ্ছে কুমারগুপ্ত। এবং কুমারগুপ্তের উপাধি হচ্ছে মহেন্দ্রাদিত্য, ঠিক আছে? এবং এই যে নামের পাশে লিখে নেবে বারবার মহেন্দ্রাদিত্য, কি হবে যখনই কুমারগুপ্ত পড়বে, যখনই দেখবে একবার অন্তত যেতে মাথায় যাবে, প্রত্যেকের পাশে লিখে নেবে। নিচে নিচে আমরা অনেক অপশান এবার দেখে নেবো, টাইম হয় না, বাট মাথা না, বাট যখন নামের পাশে দেখে নেবো তো অটোমেটিক চলে আসে, তাই না? ওই জন্য স্কুল কলেজে কি হয়, ছেলে পাশে মেয়ের নাম প্লাস দিলে বিলসাদ শিলালিপিতে আমরা কুমারগুপ্ত সম্পর্কে জানতে পারি। বিলসাদ শিলালিপিটা কে লিখেছিল জানা যায় না, তো বিলসাদ শিলালিপিতে আমরা পাই কুমারগুপ্তের কাহিনী আমরা জানতে পারি।
নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? কুমারগুপ্ত। এখানে একটা কোশ্চেন হয় কুমারগুপ্ত থেকে, সাধারণত নালন্দা বিশ্ববিদ্যালয়টা বেশিরভাগ যতদিন পরীক্ষা দিয়ে যাবে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা হয়েছে, আর কুমারগুপ্ত তেমন কিছু নেই। ঠিক আছে, যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এবং এখানকার যে বাঙালি একজন পণ্ডিত ছিল যার নাম হচ্ছে শিলভদ্র, এর ব্যাকেটে লিখে রাখবে বাঙালি পণ্ডিত। উৎপল বাঙালি পণ্ডিত তো ভালো হয়তো বললে হবে কেন? না বাঙালি মানে পড়িয়েছেন হয়তো বৌদ্ধ গ্রন্থ মতো, কিন্তু হচ্ছে বাঙালি পণ্ডিত। শিলভদ্র কোনো বাঙালি পণ্ডিত হিসেবেই জানে, মানে ইতিহাস বই আমাদের সেটাই জানা। এখন মতো জীবন মুখোপাধ্যায় বলো, কিংবা আমরা যদি দেখি পুনাম দালাল দাহিয়ার বই দেখি, তাতে হলে বাঙালি পণ্ডিতই বলা হয়েছে। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এখানটা একবার জেনে নেওয়া দরকার। কি নাম? তক্ষশিলা, তাই তো? লিখে রাখো, যেহেতু আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি এ দুটো জেনে নেওয়া দরকার। তক্ষশিলা, তক্ষশিলাকে প্রতিষ্ঠা করে কিন্তু ওটা জানা যায়নি। ঠিক আছে, উৎপলে জানা আছে তক্ষশিলাকে প্রতিষ্ঠা করেন? তোমরা যদি কেউ জানো তাহলে জেনেই আসো। না না, গোপাল তো এর পরের কাহিনী। প্রাচীন ইউনিভার্সিটি। কুমারগুপ্ততে আমরা তেমন কিছু পাবো না, এই কটাই কাহিনী পাবো। আমরা কি বললাম, যখন গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে যাবে তাদেরকে পাবো আমরা, হুনকে পাবো, হুন আক্রমণ। এবং হুন আক্রমণ তো বোধহয় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসেনি, আগে তো এসেছিল। এবং দেখা যায় আমাদের কুমারগুপ্তর পাবো, পরেই পাবো কাকে পাবো? উৎপল স্কন্দগুপ্ত। এবং স্কন্দগুপ্ত আমরা কি হিসাবে জানি? ভারতের রক্ষা করবে। কেন? হুন আক্রমণ এত বর্বর আক্রমণ হয়েছিল, এবং দেখবে এই যে হুন আক্রমণের যে বর্বরতা, সেটাই মধ্যযুগের প্রবল আকার ধারণ করবে। মধ্যযুগে যখন আমরা ঢুকে যাবো, এই চ্যাপ্টার শেষ হয়ে গেলেই আর দুটো চ্যাপ্টার পরেই আমাদের ঢুকবো মধ্যযুগে। যে মধ্যযুগের যে বর্বরতা, সেই হুন আক্রমণটাই শুরু হয়। যে হুনরা যে কি অস্বাভাবিক মানুষদের অত্যাচার করেছে, এবং হুন আক্রমণ শুধু করতে পারে স্কন্দগুপ্তের বিশাল সেনাবাহিনীর সামনে আসার সাহস করলেন, এবং ইনি আটকেছিলেন। এই জন্য ভারতের কি রক্ষা করতে পারবে, তাই তো? চলে যাওয়া পরবর্তী কবি হচ্ছে স্কন্দগুপ্ত। এটা হয়ে গেছে তো? স্কন্দগুপ্তকে বলবো আমরা যে ভারতের রক্ষাকর্তা বলে। তো এই কোশ্চেনটা বহুতবার রিপিট হয়েছে। ভারতের রক্ষাকর্তা যে গুপ্ত সম্রাটকে বলা হয়, নিচের যে সম্রাটকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, তাই তো? উৎপল এসছে তো? হ্যাঁ, কি বলছো? ইনু বিক্রমাদিত্য উপাধি ধারণ করে।
শেষ শক্তিশালী সম্রাট, গুপ্ত সাম্রাজ্যকে কিন্তু শেষ সম্রাট বলে, শেষ শক্তিশালী সম্রাট। কোশ্চেন অনেক সময় এটা এসছে যে শেষ শক্তিশালী সম্রাট, আর আমরা জীবিত গুপ্ত মেরে এসে ভুল করে নেগেটিভ খেয়েছি, ঠিক আছে। শেষ সম্রাট শেষ শক্তি সম্রাট পার্থক্য আছে। জীবিত গুপ্তের কি অপর নাম ব্রহ্মগুপ্ত? তা জানা যাবে এপিসোডে দেখলাম কিছু কিছু বইয়ে লিখেছে হয়তো, বাট আমার তো মনে হয় না কি ব্রহ্মগুপ্ত তো ভালো লোক ছিলেন এবং অনেক লেখা আছে বলে। ব্রহ্ম সিদ্ধান্ত লিখেছেন না উনি? এপিসোডে যখন আমরা ওই হোয়াটসঅ্যাপে যখন এক্সচেঞ্জ করছিলাম তখন ব্রহ্মগুপ্ত না হয়েছিল, আমি ভাবলাম কি জীবিত গুপ্তের অপর নাম ব্রহ্মগুপ্ত। না এরকম ছিল। ব্রহ্মগুপ্ত তিনি তো মনে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত যিনি হচ্ছেন প্রথম মহাকর্ষের ধারণকারী। এটা জানো তো যে মহাকর্ষের ধারণা নিউটন অনেক আগেই হচ্ছে দিয়েছিলেন, শুনেছেন নিশ্চয়ই অনেকে, যে এই যে মহাকর্ষের যে ধারণা যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। ফিজিক্সে যখন পড়ছো তোমরা যাবে, যখন নিউটনের গতিসূত্র যাবে তখনই পেয়ে যাবে, তখনই যে স্যার পড়াবেন বলে দেবে। এই ধারণা কিন্তু আমরা গুপ্ত যুগেও পেয়ে থাকি। তার হচ্ছে ব্রহ্মগুপ্ত কোন বইতে? ব্রহ্ম সিদ্ধান্ত, আমরা সেটা লিখেই দেবো এখন, ঠিক আছে। শেষ সম্রাট হচ্ছে কি না, এটা শক্তিশালী হয়ে গেছে, ও এটা সম্রাট তো লেখা হয়নি। ও শেষ সম্রাট স্কন্দগুপ্ত। আর এটা যে জীবিত গুপ্ত, এবং স্কন্দগুপ্তের পর যখন জীবিত গুপ্ত হয় তখন থেকে হুন আক্রমণ প্রবল আকার ধারণ করা শুরু করে, ঠিক আছে। গুপ্ত যুগ এখানে শেষ হয়ে গেল, এবং এই টাইম ফ্রেমে কিছু ইম্পর্টেন্ট বই যেটা অনেক কবার রিপিট হয়েছে, মানে ম্যাক্সিমাম সময় রিপিট হয়েছে, মানে গুপ্ত যুগে কিছু কোশ্চেন না থাকে এই বইগুলো কোশ্চেনও করেছে। কিছু বই আছে মৃচ্ছকটিকম, কার লেখা? উৎকল উৎকল শূদ্র। শূদ্রকের লেখা। এই পাশে মনে হচ্ছে বই, আর এই পাশটা হচ্ছে লেখকের বই, ঠিক আছে। সূর্য সিদ্ধান্ত বরাহ নীতি। শব্দকোষ হচ্ছে অমর সিংহ শব্দের বিভিন্ন ধারণা সম্পর্কে এবং আমাদের সংস্কৃতের মধ্যে যে ব্যাকরণ, দুটো বিখ্যাত ব্যাকরণ, পাণিনির অষ্টাধ্যায়ী আর এটা কি পতঞ্জলি মহাভাষ্য। ব্যাকরণ বলবে সংস্কৃত পুরো দাঁড়িয়ে আছে ওর উপর। এই টাইম ফ্রেমে দেখ, মানে মাথায় রাখবে সবসময়, কারণ ইন্ডিয়ার মধ্যে কখন কি কোশ্চেন জিজ্ঞাসা করে দেবে ভাবতে পারবে। মানে তোমাকে বলো সব থেকে আমরা সুবর্ণ যুগ বলি কোন পিরিয়ডটা, গুপ্ত যুগ বলবে সুবর্ণ পিরিয়ড, বাট ঐতিহাসিক কিন্তু মানে না যে সুবর্ণ যুগ বলা হয়, কারণ এই সময় বড় লোকদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, গরিব লোকদের গুরুত্ব দেওয়া হয়নি। এই যে সোনার মুদ্রা এই সময় বেশি পাওয়া গেছে, এই যে রূপোর মুদ্রা এর মধ্যে পাওয়া যায়, তারপর সাধারণ মানুষের ভ্যালুয়েশন নেই। তাই কিন্তু বলো যে তাহলে এই সময় একটা ইম্পর্টেন্ট যেটা সংস্কৃত সাহিত্যের ব্যাকরণ ডিপেন্ড করছে। দুটোই বই আছে সংস্কৃত সাহিত্যে, এখনো পর্যন্ত যারা সংস্কৃত পড়ে তারা ওই দুটো কিনতেই হবে। পাণিনির অষ্টাধ্যায়ী 8টা অধ্যায় আছে এবং হচ্ছে পতঞ্জলি মহাভাষ্য। যারা সংস্কৃত পড়ে তারা বলে দারুণ, আমরা তো পড়িনি, তোমরা বলতে পারবো না কেমন, তো ওরা বলে যে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ ভর্তি বলা হয়। হ্যাঁ ভর্তি লেখা আছে, বেতাল ভট্টই লেখা, কিছু কিছু বইয়ে লেখা আছে বেতাল ভট্ট, কিছু কিছু বইতে লেখা আছে শুধু ভর্তি লেখা আছে। সুতরাং আমরা ভর্তিটাই লিখে রাখবো, কারণ ভর্তি তো থাকবেই, বাকি বাদ যাবে। হ্যাঁ
আচ্ছা, মুদ্রা রাক্ষস তো আগে পেয়েছি নাকি? মুদ্রা রাক্ষস আগে লিখে নিয়েছো, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। এবার দেখেন এই যে গুপ্ত যুগের যে সমস্ত লেখা পেলাম, রাজা পেলাম, শাসক পেলাম, সেই টাইম ফ্রেমের কিছু বই পেলাম, এবং তারপরেও যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধরা হয় এখনো বলছে, সেটা হচ্ছে আর্যভট্ট করতে, তাই তো? মানে যে কারণে আমরা বলি গুপ্ত যুগের স্বর্ণযুগ যুগ, মানে যাকে কেন্দ্র করে গুপ্ত যুগের স্বর্ণযুগ কেন বলি? কারণ গুপ্ত যুগে সমস্ত কিছু আবিষ্কৃত হয়েছে এবং কাকে পাবো? আর্যভট্ট করে, তাই তো? আমরা আর্যভট্টের যে সমস্ত উদ্ভাবন আজও আমরা চলে আসছি ইম্পর্টেন্ট 365 বছর। কে করেছে? আর্যভট্ট। এগুলো পরপর একটা করে লিখে হেডলাইন করবে হচ্ছে আর্যভট্ট এবং কি কি করেছিল সেটা লিখে দেবে। তিনশো 65 দিনে এক বছর, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই চিহ্নটার নাম কি? হ্যাঁ, এরকম সাইডে পাওয়া যায়। পায়ের ধারণা, পায়ের ধারণা তো পায়ের মান কত 22 সাল, তাই তো? আচ্ছা, দশমিকের ব্যবহার গুপ্ত যুগে চালু হয়, কিন্তু আবিষ্কার কিন্তু আর্যভট্ট করেনি, করেছিল ভাস্করাচার্য বা ভাস্কর। ভাস্কর বা হচ্ছে ভাস্করাচার্য। রাজা ছিল কিনা কে জানি না। এই যে দশমিকের যে ব্যবহার ইনি আবিষ্কার করেন, দশমিকের আবিষ্কার করেন হচ্ছে ভাস্করাচার্য বা ভাস্কর। এই যে আমরা দেখছি পাইয়ের ধারণা কে করেন? আর্যভট্ট। কে ছিলেন? জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তাই না? রাজা ছিলেন কি আর্যভট্ট? রাজা ছিলেন। গুপ্ত যুগ টাইম ফ্রেমে একজন হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী। তো সেই রকম ভাস্কর হচ্ছেন কি করছেন? জ্যোতির্বিজ্ঞান ছিলেন, নিশ্চয়ই দশমিক মানে বীজগণিতের ধারণা নিশ্চয়ই দিয়েছেন। তো দশমিকের যে ব্যবহার সেটা গুপ্ত যুগে চালু হয়েছিল এবং কে চালু করেছিল? ভাস্কর বা ভাস্কর। না না না, এই দশমিকের ব্যবহার করে এখানে আর্যভট্টের এখানে দশমিকের ব্যবহারটা আছে। বীজগণিত যখন যাবে তখনই পড়ে নেবে কি দশমিকের ব্যবহার, তখনই তোমার আর্যভট্টকে মেরে আসবে, তাই না? সব যখন ইয়ে করছে তো আর্যভট্টকেই মানে আবিষ্কার করেছিল যে ভাস্কর। হ্যাঁ, মানে এইগুলো সব তো আমরা কাকে দেখছি? আর্যভট্টকে দেখছি। বাট দশমিক কিন্তু এই একটা কোশ্চেন দেখে নাও, এটা আর্যভট্ট রিলেটেড নয়, বাট গুপ্ত যুগের জবনপ্রিয় বলে, হ্যাঁ জবন মানে কি বোঝাতো? গোলমরিচকে বোঝাতো। এবং আগের বিশেষ এসছে, এই বিশেষ তো আগের বিশেষে এসছে কোশ্চেন। জবনপ্রিয় বলতে গোলমরিচকে বোঝাতো।
মানে গুপ্তযুগে ব্যবহার করতে, তাই গুপ্তযুগের টাইম ফ্রেমে। আরেকটা জিনিস দিয়ে আজকে শেষ করে দেবো। তোমরা বাড়িতে প্রত্যেকে দেখেছো বুড়ো বুড়িরা কিংবা এখন অনেকে খেলে কোটোর মধ্যে গুটি নিয়ে গড়ি গড়ি খেলে, কি বলে সাপ লুডো। সাপ লুডো খেলা কিন্তু গুপ্তযুগে চালু হয়েছে। সাপ লুডো খেলা গুপ্তযুগে চালু করেছিল জ্ঞানদেব। বাস এইখানে শেষ করবো। গুপ্তযুগে জনপ্রিয় বলতে বোঝায় গোলমরিচ। হ্যাঁ, সাপলুডো খেলা গুপ্তযুগে জ্ঞানদেব চালু করেছিল বা শুরু করেছিল। বুঝেছে? আজকে আর্ধেক মানে পরের দিন হচ্ছে যেহেতু কি হলো আমাদের, হ্যাঁ দেখো কি দেখলাম যে এখনো পর্যন্ত যে গুপ্ত সাম্রাজ্যের যে প্রভাব প্রতিপত্তি বিদেশিরা আক্রমণ করতে সুযোগ পায়নি, তাই তো? পরবর্তীকালে আমরা দেখব যে গুপ্ত যুগের এই সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর জীবিতগুপ্ত সময় থেকে হুন্ডা আক্রমণ করবে এবং বিভিন্ন হুন্ডি নিয়ে আমাদের আলোচনা হবে। এবার হবে যে একটা যে রাজ্য হচ্ছে ওটা হচ্ছে মগধ। সেই মগধে কারা শাসন করবে তাকে নিয়ে হচ্ছে কর্তৃত্বের জন্য সংগ্রাম, মানে কারা সেই রাজ্যে থাকবে, এবং সেই জন্য দেখো বিভিন্ন আমরা পাবো পদ্ধতি, তাই তো? পল্লব বংশ পাবো, সেন বংশ পাবো, তারপর আমরা ত্রিশক্তি সংগ্রাম পাবো, রাষ্ট্রকূট, পল্লব, এরকম বিভিন্ন সংগ্রাম পাবো। এরপরে দুটো টপিক আছে আমাদের প্রাচীন ব্যবহার, প্রাচীন সাহিত্যের দুটো টপিক। তারপর হচ্ছে আমরা আলাউদ্দিন খলজির কাছে ঢুকে যাবো নাকি? আলাউদ্দিন খলজি ঢুকে গেলে তখন আমার ভালো লাগে। ওদের গল্পগুলো বেশ ভালো, এদের গল্পগুলো খটোমটো, যে গল্পগুলো ভালো নয়, হাবিজাবি শুধু হাবিজাবি করে গেছে। আর ও 4টে-5টে বিয়ে করবে। এই 4টে-5টে বিয়ের কিন্তু একটা ভালো গল্প আছে, যে 4টে-5টে বিয়ের যে গল্প সেটা কিন্তু ভারতের সব রাজ্যে হলে কিন্তু রাজস্থানে হয়, জানো তো? এটা রাজস্থানে হয়। এবং এই যে হুন আমরা পড়তে পড়তেই পাবো, দেখবে হুনদের একটা জাতি হচ্ছে নাম ধারণ করবে হচ্ছে রাজপুত, এবং তারাই রাজস্থানে থাকবে, এবং রাজস্থানের ওই জাতিরাই হচ্ছে নারীরা হচ্ছে দ্বিতীয় বিবাহ করে, জহর ব্রত পালন করে। তোমরা শুনেছো নিশ্চয়ই, না? অনেক সিনেমাতেও দেখা যে জহর ব্রত পালন করে, এবং ওই একটা রাজ্যের হচ্ছে জহর ব্রত। না, জহর ব্রত হচ্ছে স্বামী মারা যাওয়ার পর কোনো যুদ্ধে গেল, মারা গেল, ওরা সঙ্গে নিজেকে সবাই আগুনে ঝাঁপ মারে, তাই না? ওই জহর ব্রত দেখবো আমরা ওই এর থেকেই আসবো। হুনদের একটা জাতি হচ্ছে, ওই জাতিতে ওরা কি করে যে আমাদের একটা গর্বের জাতি, ওরা তারা দ্বিতীয় বিয়ে করবে। দেখো ম্যাক্সিমাম রাজা দেখবে এ মরে গেছে ওকে বিয়ে করে নিয়েছে, ও মরে গেছে ওকে বিয়ে করে নিয়েছে, মানে নারীদের এই অবস্থা, কোনো খরচ নেই, একা থাকবে একটু। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে শেষ করে দেবো ক্লাস। লাস্ট একটা জিকে বলবো, যেটা আজকের ডেটে ইম্পর্টেন্ট, 7ই এপ্রিল, তাই তো? আজকে ঘটনাটা হচ্ছে 1908 সালে, শুনে নাও 2 মিনিটের গল্প। 7ই এপ্রিলের ঘটনা, 1908 সালের ঘটনা। ইংল্যান্ডের একটা কোম্পানি বড় জাহাজ তৈরি করা কন্ডাক্ট করেছে, পৃথিবীতে কোনোদিন ডুববে না এই জাহাজ। 1908 সাল। তো যখন জাহাজ তৈরি হয়ে গেছে, সালটা হচ্ছে 1911, তৈরি হয়েছে, টিকিট কাটা চলছে। ইংল্যান্ডের একটা বাসিন্দা, সে হচ্ছে ক্লার্ক করবে, ক্লার্ক হচ্ছে সমস্ত টাকা পয়সা এ করে বলছে আমি এই জাহাজে যাব। ও জাহাজ কোথায় যাচ্ছে? ইংল্যান্ড থেকে কোথায় যাবে? আমেরিকায় যাবে। ইংল্যান্ড থেকে আমেরিকায় যাবে। তো এই ব্যক্তি বলছে এই যে সমুদ্রে পাড়ি দেবো, যে আমার বিশাল একটা মানে মনে জোশ, জীবনে যাই করি না করি সমস্ত কিছু আমি এই জাহাজে পাড়ি দেবোই দেবো। 5 ছেলে এবং ওরা 2 জন, স্বামী স্ত্রী প্লাস 5 ছেলে, 7টা টিকিট কেটেছে, এবং সেই টিকিট কাটার জন্য সব টাকা চলে গেছে। বুঝা যাচ্ছে? 10th মানে ঘটনাটা হচ্ছে 7ই এপ্রিল, জাহাজ ছাড়বে হচ্ছে 10 তারিখ। ঘটনা হচ্ছে 7ই এপ্রিল, আজকের ঘটনা, 1912 সালের ঘটনা। 11 সালের টিকিট কাটা হয়ে গেছে, তাহলে সবাই রেডি হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে 11 সালে। 12 সালে রওনা দেবে, আগে থেকে সব বুক করতে হবে যে কার কোথায় বেডিং হবে না হবে, বিশাল বড় তো। হ্যাঁ,
এবার ঘটনা হচ্ছে 1912 সালে এই 7ই এপ্রিল যাবে, এরা সব রেডি হচ্ছে, মনে খুব আনন্দ। তো ক্লার্ক খেলতে খেলতে ছেলেগুলো খেলছে, সবাইকে গল্প করছে, জানিস আমি এতে যাবো, এই জাহাজে করে যাবো। করতে করতে হঠাৎ ওদের বাড়ি একটা কুকুর ছিল, কুকুর হচ্ছে এই বড় ছেলের পায়ে কামড়ে দিয়েছে, এবং কামড়েছে ভয়ানকভাবে কামড়েছে। তো ক্লার্ক সঙ্গে সঙ্গে নিয়ে ডাক্তারখানায় গেছে। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ডাক্তার বলছে যে আপাতত একে 1 মাস বাইরে কোথাও যাওয়া যাবে না, কারণ আবহাওয়া এমন আছে যে ওর পা হয়তো খারাপ একটু পচে নষ্ট হয়ে যেতে পারে, কারণ তুমি এখানে ওখানে নিয়ে যাবে। ও তখন কেঁদে বলছে ডাক্তার ও পা তো ঠিক করে দিতে হবে, আমার সমস্ত সম্পত্তি লাগিয়েছে, আমি ওই জাহাজে রওনা দেবই। ডাক্তার বলে অসম্ভব, কী করা বলে, হয় তোমাকে যাওয়া ক্যান্সেল করে দিও, ছেলেকে ছেড়ে চলে যাবে। বউ বলছে ছেলেকে ছেড়ে কী করে যাবো, বলে তুমি একা যাও, আমি ছেলেকে নিয়ে সামলাচ্ছি। এ তো মহা সমস্যা পড়ে গেছে, বউকে নিয়ে যেতে পারছে না, ছেলে সমস্যা, চারিদিকে প্রবলেম। এমন অবস্থায় ক্লার্ক ঠিক করলো যে যাবেন। 9 তারিখে ঠিক করছে, হ্যাঁ 7 তারিখ ঘটনা, 9 তারিখে ঠিক করছে যে না যাওয়া যাবে না। জাহাজ যখন ছাড়ছে ওখানে দাঁড়িয়ে দেখছে সবাই এরকম টাটা দিচ্ছে, এবং যারা যাচ্ছে নিজে খুব প্রাউড ফিল করছে, আমি এই জাহাজে যাচ্ছি। সেটাই ফার্স্ট জাহাজ এর থেকে, মানে এত বড় জাহাজ যেটা ইংল্যান্ড থেকে আমেরিকায় আসছে। 1912 ঘটনা। 7 এপ্রিল ঘটে গেল, কুকুর কামড়ালো। 9 এপ্রিল ক্লার্ক ঠিক করলো যে না যাবো না। 10 এপ্রিল ছেড়ে দিল, জাহাজ ছেড়ে দিল। ক্লার্ক এখানে কান্নাকাটিও করলো, টাকা তো আর ফিরিয়ে দেবে না, রিফান্ডেবল নেই। না টাকা ফিরে দেওয়ার ঘটনা ছিল না, কারণ টিকিট অনেক আগে থেকে বুক করা, ওই জন্য ওদের বলেই দেওয়া হয়েছিল যে টিকিটের পয়সা ফিরে দেওয়া হবে। এই করতে করতে এমন সময় ক্লার্ক বাড়িতে এসে বসে ভাবছে চিন্তা ভাবনা হচ্ছে, একদিন যায় 2 দিন, এতগুলো টাকা চলে গেছে, ভাবনা হবে না? তোমার যদি জমি বাড়ি সব বিক্রি করতে রেগুলার ভাববে না? ভাবছে 10, 11, 12, 13, 14 তারিখ রাত 11টা 12টার দিকে খবর আসছে সে অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজে। তো এই 4 দিন ধরে মানে মনে যা এসছে তার কুকুরটায় গালাগালি দিয়েছে, মানে মনে যত রাগ যত দুঃখ সব কুকুরকে ঢেলে দিয়েছে, গালাগালি দিয়েছে, কুকুরকে মেরেওছে। কুকুর বাড়ি মানে তন্ন মারলে কি হবে, কুকুর পালাবে, এদিকে মারে তো ওদিকে পালায়, ওদিকে পালায়, সারাদিন পালিয়েছে। 14 তারিখ রাতে খবর পাওয়া গেল যে অ্যাক্সিডেন্ট হয়েছে। না জাহাজ। খবর কিভাবে পেয়েছে যে 14 তারিখ রাতে যখন খবর হচ্ছে যে এই জাহাজের অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এরা পাচ্ছে 15 তারিখ, কিন্তু মানে খবর যে ঘটেছে 14 তারিখ, এরা পেয়েছে 15 তারিখ। 14 তারিখ রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, 15 তারিখ জাহাজটা পুরো ডুবে গেল। এবং শুধু নর্মাল ক্যাজুয়ালিটির বেসিসে আমেরিকা তো ইংল্যান্ড তখন বিশাল টেকনোলজি উন্নত, বলছে যে এই জাহাজ কোনোদিন ডুববে না। তো যে লাইফ বোট নেওয়া হয়, লাইফ বোটও অর্ধেক নিয়েছে, যত প্যাসেঞ্জার তার অনেক কম নিয়েছে ক্যাজুয়ালিটি। আমাকে করতো, আমি যে এত পড়ি, আমার পরীক্ষা পাস হবে না, ক্যাজুয়ালিটি নিয়ে নিয়েছে। তো অর্ধেক জাহাজে বলা হচ্ছে যে যদি লাইফ বোট থাকতো হয়তো 80% যাত্রী দেশে। লাইফ বোটে বলে লাইফ বোটের দরকারই হবে না, রেখে কী হবে, মানে এটা গল্প যে দরকারই হবে না, রেখে কী হবে। দেখা গেল তো মারা গেল। এবং যেদিন মারার খবর পেপারে প্রিন্টেবল হলো 15 তারিখ বিকেলের পেপারে, তখন ওই ক্লার্ক কুকুরটাই খুঁজছে তাকে যে কত রকম আদর করেছে, বলে তুই না থাকলে আমার জীবন বরবাদ হবে। কিন্তু এই 4 দিন মানে ওই 7ই এপ্রিল যখন কামড়েছিল, সে ভেবেছিল এই সারা সবচেয়ে বেশি আমার শয়তান, আমার টাকা পয়সা সব জলে দিয়ে দিল। তখন বুঝতে পারছে যে না, যে জীবনে এমন পরিস্থিতি হয় যে এই ঘটনা আমরা দোষ দিই যে ওর জন্য আমার জীবন নষ্ট হয়েছে, ওই শয়তান। কিন্তু দেখা যায় সেই তোমার জীবনে সবচেয়ে ভালো জিনিসটা করবে, তোমাকে লেট গো করার সুযোগ করে দিয়েছে। বুঝেছ? ঘটনাটা হচ্ছে টাইটানিকের ঘটনা, টাইটানিক জাহাজের, এবং আমি শুনে থাকি। এবং ঘটনা হচ্ছে এই ক্লার্কের ঘটনা হচ্ছে 7ই এপ্রিলের ঘটনা, বুঝলেন? 14 তারিখ ধাক্কা যেমন 15 তারিখ হচ্ছে 1912 সালে এই জাহাজটা ডুবে গেছে, টাইটানিক 1912 সালে। এটি সিনেমা হয়েছে, তোমরা দেখবে, সিনেমাতে এই কাহিনী কম রেখেছে, বাট কিছু জায়গায় রেখেছে, দেখবে। হ্যাঁ সে কাহিনী অন্যরকম হয়, বাট তবুও তো অনেক কিছু শেখার আছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ।